লকডাউনে ফেরিঘাট জনারণ্য মানা হচ্ছে না নির্দেশনা, ১৬ জেলায় আরও ৭৪ জনের মৃত্যু। প্রশ্নপত্র প্রস্তুত, কেন্দ্র চূড়ান্ত, এসএসসি পরীক্ষার দিনক্ষণ অনিশ্চিত। মগবাজারে ঘটনা নাশকতা নয়, গ্যাস জমে বিস্ফোরণ, বলছেন আইজিপি, ভবন পরিত্যক্ত ঘোষণা। ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন। বন্ধ গণপরিবহন, শপিং মল ও মার্কেট, এছাড়া অফিস আদালতেও সীমিত করা হয়েছে উপস্থিতি। চলছে জরুরি সেবা ও পণ্যবাহী যানবাহন। লকডাউন চললেও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না নির্দেশনা। ফেরিঘাটেও বেড়েছে যাত্রীদের ভিড়। এদিকে সীমান্তের বেশিরভাগ জেলাগুলোতেই করোনা সংক্রমণ বাড়ছে। বিভিন্ন জেলা ও মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। করোনা ও উপসর্গ নিয়ে খুলনার ৩টি হাসপাতালে মারা গেছে ১৭ জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২৯.০৮%। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৩.৮০%। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। নাটোর সদর হাসপাতালে মারা গেছে ৬ জন। এছাড়া কুষ্টিয়ায় ৫, ঠাকুরগাঁয়ে ৫, যশোরে ৪, ঝিনাইদহে ২, দিনাজপুরে ১, টাঙ্গাইলে ১ ও নোয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে। ঢাকার আশেপাশের ৭ জেলায় চলছে লকডাউন। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন চলাচল অব্যাহত রয়েছে। অধিকাংশ যাত্রী মানছে না স্বাস্থ্যবিধি। নারায়ণগঞ্জে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন। মানিকগঞ্জের সাটুরিয়া, রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে মানুষের ভিড়। এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে। রয়েছে ব্যক্তিগত গাড়ির চাপও। এদিকে মাদারীপুরে বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া রুটেও যাত্রীদের ভিড়। এছাড়া কঠোর বিধিনিষেধ ও লকডাউন চলছে ময়মনসিংহ নগরীর ১১টি এলাকায়, লালমনিরহাট শহর, টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতী পৌর এলাকা, পিরোজপুর সদর সহ ৪টি পৌরসভা, হিলি, দিনাজপুর সদর ও ফুলবাড়িয়ায়। রাজবাড়ীতে শনাক্তের হার ৩৮.৬%। মাদারীপুরের স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন। নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তুজার উদ্যোগে হেলথ কেয়ার সেন্টারে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। লকডাউনে পোশাক কারখানা খোলা রেখে পরিবহন বন্ধ করায় বিপাকে পড়েছেন সাভারের শ্রমিকেরা। পরিবহনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। সাভারের আমিনবাজার, ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে হেঁটে বা রিক্সা ভ্যানে বাড়তি ভাড়ায় গন্তব্যে যেতে হয় পোশাক শ্রমিকদের। এক পর্যায়ে সাভারে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে খুব অসুবিধা, আমার যাই লাগবে বাড়িতে, উপায় নেই। এইসব লোকেরা ধরে না কেন পুলিশে, যে ৫০০-৬০০ টাকা ভাড়া দিয়ে তারপরে পাটুরিয়া ঘাট নিব, রংপুর নিব, ২০০০ টাকা দিয়ে ভাড়া দিয়ে। জুলাই মাসের প্রথম সপ্তাহে বড় অঙ্কের টিকার চালান আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। নতুন টিকার চালান এলে বড় অংশের মানুষকে সুরক্ষিত করা যাবে। গ্রাম পর্যায়ে পর্যন্ত টিকা কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। শ্রমিক এবং প্রবাসীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যের মহাপরিচালক। সারা দেশে রোগী বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রস্তুতি ঘাটতি নেই, কোথাও অক্সিজেনের সংকট দেখা দেয়নি। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা একটা বড় অ্যামাউন্টের ভ্যাকসিন আমরা পেতে যাচ্ছি এবং এতে করে আমরা মনে করি যে আমাদের যে লক্ষ্য, দেশের শতকরা ৮০% মানুষকে আমাদের সুরক্ষিত করা ভ্যাকসিন দিয়ে তার একটা বড় অংশকে আমরা সুরক্ষিত করতে পারবো। যে সমস্ত শ্রমিকরা বিদেশে যাবেন তাদেরকে যেন আমরা অতি দ্রুত ভ্যাকসিনেট করে সুরক্ষিত করে দিই, যাতে করে তারা যেতে পারেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে নেওয়া হবে তা এখনো অনিশ্চিত।
তারপরেও সব প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষা বোর্ডগুলো। এরই মধ্যে প্রশ্নপত্র ছাপা হয়ে গেছে, পরীক্ষা কেন্দ্রও নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষা না নেওয়া গেলে বিকল্প মূল্যায়ন হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি ফেরত পাবে সব ফি? তবে অটোপাসের তকমা এড়াতে সংক্ষিপ্ত সিলেবাসে হলেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এখনো স্থির। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ৮ শিক্ষা বোর্ডে 2021 সালের এসএসসি ও এইচএসসি সহ সমমান পরীক্ষার প্রশ্নপত্র ছাপা শেষ। নির্ধারিত কেন্দ্রে নির্দেশ দিলেই পৌঁছে যাবে প্রশ্নপত্র। পরীক্ষা কেন্দ্র প্রস্তুত, অথচ গেল বছর 17 মার্চের পর বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান আর খোলেনি। চলতি শিক্ষাবর্ষের 6 মাস পেরিয়েছে। মহামারীর কারণে প্রিটেস্ট কিংবা টেস্ট পরীক্ষারও সুযোগ হয়নি। দীর্ঘ 15 মাস টানা বন্ধ থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশ মূলধারার শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় 90% অ্যাসাইনমেন্ট জমা পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ক্লাস না হলেও শিক্ষার্থীদের বিচ্ছিন্ন হবার সুযোগ নেই। আমরা আশা করছি এখনো যে আমরা ট্রেডিশনাল যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে পাবলিক পরীক্ষাগুলো নিতে পারবো। তাহলে এই গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তো আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি যে শতকরা 93% শিক্ষার্থী এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে আছে, তারা হারিয়ে যায়নি বা ছড়ে পড়েনি। এদিকে করোনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা কিংবা পরীক্ষা গ্রহণের সময় নির্ধারণে অনিশ্চয়তার মধ্যেই ছাপা হয়ে গেছে প্রশ্নপত্র। প্রস্তুতিকে রুটিন ওয়ার্ক বলছে কর্তৃপক্ষ। ছাপানো প্রশ্নপত্রে নিরাপত্তার ঝুঁকিও ডিজিটাল সংরক্ষণে নেই। যদি পরিস্থিতি এমন হয় যে আমাদের পরীক্ষা নিতেই হচ্ছে, তখন আমরা তো হুট করে যদি বলে যে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা শুরু, আমরা কিভাবে করবো? কাজে এটা অনেকটা তৈরি হয়ে থাকা সব দিক থেকে। এখন যে পদ্ধতিতে আমরা প্রশ্নপত্রগুলি সংরক্ষণ করি, এখানে লিক হওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটা ফয়েল পেপার এবং সেই ফয়েল পেপারটাতে কিন্তু একটা কোড নাম্বার দেওয়া থাকে। কেউ যদি চেষ্টা করে তাহলে কিন্তু সাথে সাথে সেই মেসেজটা আমাদের কাছে চলে আসবে। পরিস্থিতির কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলেও বিকল্প মূল্যায়নও ভেবে রেখেছে সরকার। ট্রেডিশনাল পদ্ধতি হোক অথবা নতুন কোনো পদ্ধতিতে হোক, আমাদের পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে। সংক্ষিপ্ত পরিসরে আমরা সিলেবাস দিয়েছি, সেই পরিসরে হলো অন্তত একটা পরীক্ষা যদি আমরা নিতে পারি, সেই পরীক্ষার আদলে যদি তাদেরকে রেজাল্টটা দিতে পারি, তাহলে অন্তত ওই যে অটোপাস এই তকমা তাদের উপরে চাপবে না। বিকল্প মূল্যায়ন হলে গৃহীত ফি ফেরত দেওয়া হবে শিক্ষার্থীদের। যদি পরীক্ষা আমরা নিতে না পারি, তাতে যেন সেটার জন্য আবার সময় ক্ষেপণ না হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মগবাজারে বিস্ফোরণ নাশকতা নয় বলে জানিয়েছেন পুলিশের আইজি বেনজির আহমেদ। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, বিস্ফোরণটি একমুখী। এটি মিথেন গ্যাস থেকে হতে পারে বলেও ধারণা তার। ঘটনা তদন্তে এরই মধ্যে পুলিশ, ফায়ার সার্ভিসেস এবং বিস্ফোরক পরিদপ্তরের 3টি কমিটি কাজ শুরু করেছে। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। মগবাজারের রাখিনীড়ে রোববার সন্ধ্যার ভয়াবহ বিস্ফোরণের ভীতি এখনও তাড়া করে ফিরছে স্থানীয়দের। মুহূর্তেই সবকিছু তছনছ। এখন পর্যন্ত 6 জন মারা গেছেন, আহতের সংখ্যা 66। 45 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দারা জানান, ভয়াবহ সেই বিস্ফোরণ, আত্মচিৎকার আর কান্না এখনও কানে বাজছে। এক্সপ্লোশন যখন হচ্ছে, আমরা তো আমাদের মার্কেটে দেখলাম এই ঘরটা পুরোটা ধোঁয়ায় ভরে গেল। 1 সেকেন্ডের ভিতর সব তো তছনছ হয়ে গেল। আমাদের এই দোকানগুলো দেখেন, আমরা দোকানের প্রত্যেকটা থাই এবং সাদা সহকারে বের হয়ে গেছে। আমাদের এখানে 5টা বাড়ি ছিল, 5টা বাড়ি গ্লাস নাই। রাত থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে। এরই মধ্যে বিস্ফোরক পরিদপ্তরের তদন্ত দল ঘটনাস্থল ঘুরে আলামত সংগ্রহ করেছে। এখন আমরা হাইড্রোকার্বনের অস্তিত্ব যেহেতু পেয়েছি, সেহেতু বলতে হবে এখানে ন্যাচারাল গ্যাস লিকেজের কোনো বিষয় থাকতে পারে। প্রাথমিকভাবে অনুমান করতেছি আমাদের পরীক্ষণের মাধ্যমে। তদন্তের স্বার্থে এটা আমরা আরও তদন্ত করব। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 5 সদস্যের তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। ঘটনার চুলচেরা বিশ্লেষণ করেই তদন্ত এগিয়ে নিচ্ছেন তারা। আমরা আলামত সংগ্রহ করছি। ভবনের মালিক থেকে শুরু করে রেস্টুরেন্টের মালিক ছিল, ব্যবহারকারী ছিল বা ম্যানেজার ছিল, এদের আমরা স্টেটমেন্ট গ্রহণ করব। আর এখন আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে, যেখানে বিস্ফোরণ হয়েছে এটা একতলা যেহেতু, এবং এর উপরে আরও 2টো ফ্লোর আছে, ভবনটা নাজুকের কারণে, বিস্ফোরণের কারণে এখন যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। পুলিশের আইজি বেনজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। পুলিশের তদন্ত কমিটি কিভাবে কাজ করবে সে বিষয়েও ধারণা দেন তিনি। আমরা আমাদের বম ইউনিট, এক্সপ্লোশন যে আমাদের ইউনিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা
তদন্ত কমিটি করব এবং আমরা একসঙ্গেই এটা কারণ অনুসন্ধান করার চেষ্টা করব, মানে ফায়ার ব্রিগেডের সঙ্গে মিলেমিশে। বিস্ফোরণটি নাশকতা নয় বলেও জানান আইজিপি। এই পর্যায়ে দেখে মনে হচ্ছে এটা ট্রেমেন্ডাস শক ওয়েভ তৈরি হয়েছে। টেকনিক্যাল দিক থেকে একমুখী একটা ধ্বংসযজ্ঞ হয়েছে। নর্মালি যে বিস্ফোরক হয় তা অন্তত 3-4 দিকে যাবে। গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। ভিতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে ভিতরে। পুলিশের আইজি বলেন, এবছর এ ধরনের অনেকগুলো বিস্ফোরণ ঘটেছে। একটা শরীর আঁকড়া হয়েছে, একটা নারায়ণগঞ্জে হয়েছে মসজিদের মধ্যে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব শান্তি রক্ষা এবং কোভিড-19 পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রশংসনীয় অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। তিনি বলেন, বাংলাদেশ ভারত মৈত্রীর বন্ধন ঐতিহাসিক। যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের বিমান বাহিনীর প্রধান। সদ্য কমিশনপ্রাপ্ত 26 কর্মকর্তাকে ব্যাচ পরিয়ে দেন তিনি। সুমন রায়হানের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৭৮তম বাফা কোর্সের প্রশিক্ষণ প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। ৭১-এর বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছিলেন। আজ বিশ্ব শান্তি রক্ষা সহ দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখছে। You should be proud of your glorious history of BF in UN peacekeeping operations. BF has till date participated in 28 such operations and missions around the globe. I am really impressed to see the BF has been a trendsetter in our region in terms of women participation and in terms of women enrollment in services, and particularly the deployment in UN peacekeeping missions, which started in 2008 in Congo. একজন নারী ক্যাডেট সহ মোট ২৬ ক্যাডেট কমিশন লাভ করে। অফিসার ক্যাডেট মির্জা হাম্মাদ বিন শিহাব জেনারেল প্রশিক্ষণ কৃতিত্বের জন্য কমান্ড্যান্টস ট্রফি লাভ করেন। এই সোর্ড অনার অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন আমার প্রত্যেকটি কর্মচারীদের জন্য, যারা আমাকে প্রত্যেক সময় আমার সাথে ছিল। ছেলে এবং মেয়ে আমরা দুজনই হচ্ছে সমান তালে ট্রেনিং করে যাই, সুতরাং এখানে আমাদের তেমন কোনো বিভেদ নেই যে আমি ছেলে আমি মেয়ে। অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। নীলাকাশ মম পরিধি, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণার্থীরা তাদের প্রশিক্ষণ শেষে শপথ নিলেন দেশ সেবার। মানিক শিকদার, 21 টেলিভিশন, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোর। দর্শক, নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভাওয়াল জাতীয় উদ্যানে প্রাণীদের স্বচ্ছন্দ বিচরণ, সতেজ রূপ নিয়েছে প্রকৃতি। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। করোনা সংক্রমণ রোধে গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান বন্ধ থাকায় বন ও জীববৈচিত্র্য ফিরে পেয়েছে নতুন রূপ। সংক্রমণের আগে এই উদ্যানটি সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশে দেখতে ছুটে আসতেন দেশি বিদেশি পর্যটকরা। এখন এই কোলাহল না থাকায় বন্যপ্রাণীরা ঘুরে বেড়াচ্ছেন নিঃসংশয়। প্রকৃতিতে এসেছে সচেতনতা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। করোনার কারণে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান বন্ধ। দর্শনার্থী ও পর্যটকদের কোলাহল না থাকায় প্রাণ ও প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে। ঝিঝির ডাক ও গাছপালা যেন ডাকছে প্রকৃতিপ্রেমীদের। বন্যপ্রাণীও নিজের মতো ঘোরাফেরা করছে। উদ্যানটিতে রয়েছে ৩৬৫ প্রজাতির উদ্ভিদ ও ১৩২ প্রজাতির বন্যপ্রাণী। উদ্যানটির জীববৈচিত্র্য রক্ষা, প্রকৃতি ও ঐতিহ্য ধরে রাখার উদ্যোগের কথা জানিয়েছে বন বিভাগ ও জেলা প্রশাসন। জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে এসেছে এবং বিভিন্ন জীব জন্তু এখানে বংশবিস্তার করছে। এটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ ধারণ করছে ভেতরে। আমরা চেষ্টা করব এটি যখন খুলে যাবে তখনও যেন এই সৌন্দর্যটি ধরে রাখা যায়।
খুলে দেওয়ার পরও এমন পরিবেশ অটুট থাকবে এমনটাই প্রত্যাশা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। মাছ চাষে ভাগ্য ফিরেছে নেত্রকোনার দক্ষিণ বিশুরা মানুষের। দিন ফিরেছে শরীয়তপুরের পদ্মার পাড়ের হাইলছা বাসিরও। মুজিব বর্ষে 2টি গ্রামকে মৎস্যগ্রাম ঘোষণার আগে থেকে বিজ্ঞানসম্মত মাছ চাষে জেলেদের পাশে দাঁড়িয়েছে মৎস্য বিভাগ। লক্ষ্য পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন। শরীয়তপুর ও নেত্রকোনা প্রতিনিধি আবুল বাশার ও মনোরঞ্জন সরকারের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। নেত্রকোনা সদরের বিশিউরা গ্রামের সকাল, জালে লাফাচ্ছে নানা জাতের মাছ। গ্রামের প্রতি বাড়িতেই আছে 2-3টি পুকুর। সব মিলিয়ে গ্রামে পুকুরের সংখ্যা 200-রও বেশি। মৎস্য বিভাগের সহায়তায় মজা পুকুরগুলোকে মাছ চাষের উপযোগী করা হয়েছে। মাছ চাষের অভাব গেছে, বেকার যুবকদেরও কর্মসংস্থান হয়েছে। রৌ মিরকা এর পাশাপাশি ছাড়া হয়েছে যে আপনার শিং মাছ। আমি একটার থেকে লাভবান হইয়া আরো 5-7টা পুকুর করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমাদের গ্রামটাকে মৎস্যগ্রাম ঘোষণা করেছিলেন। মজা পুকুরগুলো ওই চাষের আওতায় আসছে, যার কারণে এই আর্থসামাজিক অবস্থা আমাদের উন্নয়ন হয়েছে। মাছের গ্রাম বিশিউরার মানুষের পাশে থেকেছে জেলা মৎস্য অফিস। পুষ্টি চাহিদা পূরণে মাছ চাষিদের দল গঠন, প্রশিক্ষণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ। তাদেরকে উন্নত মানের পোনা, উন্নত মানের খাবার, বিভিন্ন সময়ে বিভিন্ন প্যাকেজ ভিত্তিক প্রশিক্ষণ প্রদান এবং তারা আগের চাইতে অনেক বেশি এবং অনেক ভালোভাবে তারা মৎস্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। শরীয়তপুরের পদ্মাপাড়ের হাইলছাড়ও এখন মৎস্যগ্রাম। প্রায় 4500 মানুষের এ গ্রামের বেশিরভাগ মানুষই বংশ পরম্পরায় মৎস্যজীবী। মুজিব বর্ষে গ্রামটিকে মৎস্যগ্রাম ঘোষণা করায় উন্নয়নমূলক নানা পদক্ষেপে প্রাণ ফিরেছে জেলেপল্লীতে। একটি বরফ কল, একটি ফিড মিল, স্যানিটেশন, ডিপ টিউবওয়েল এগুলা দিছে। 2টা ছাগল দিছে, এমন 6টা বাচ্চা হয়েছে। বরফ কারখানা স্থাপন, মৎস্য পোনা ও ফিড উৎপাদনে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। হালুইসার গ্রামটি হবে একটি আদর্শ মৎস্য গ্রাম, যেটি অনুকরণ করে অন্যান্য গ্রামগুলো আমাদের মৎস্য সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। এই উদ্যোগ মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ফেনীতে ফাহিম হোসেন নামে এক রোহিঙ্গা ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে স্থানীয়রা। রাতে শহরের ট্রাঙ্ক রোড থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, জাফর নামে স্থানীয় এক ব্যবসায়ী আম কেনার সময় ওই রোহিঙ্গা তার পকেট থেকে মোবাইল ছিনতাইয়ের সময় ধরা পড়ে। এ সময় একজন পালিয়ে যায়। স্থানীয়রা ফাহিমকে গণধুলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ জানায়, ফাহিম কক্সবাজারের বালুখালী ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। এবার চট্টগ্রাম সংবাদ। সীমিত পরিসরের লকডাউনে চট্টগ্রামে গণপরিবহন, শপিং মল এবং মার্কেট বন্ধ রয়েছে। সড়কে রয়েছে শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। গণপরিবহন না থাকায় রাস্তাগুলো ছিল রিকশা এবং ব্যক্তিগত যানবাহনের দখলে। অফিসগামীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। কয়েকগুণ বেশি দামে রিকশা ভাড়া করতে হয় তাদের এবং অনেকে পায়ে ঠেয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় মারা গেছে 7 জন, শনাক্ত হয়েছে 327 জন। আক্রান্তের সংখ্যা 28.41%। করোনায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের 7,335 মৎস্য খামারিকে 2,22,000 টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম ভার্চুয়াল সভায় চট্টগ্রামে এসব খামারিদের প্রণোদনা অর্থ প্রদান করেন। এ সময় মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনার মধ্যে বর্তমান সরকার দেশের জনগণের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সারা দেশের খামারি এবং মৎস্য চাষিদের প্রণোদনা দেওয়া হয়। কৃষি নির্ভর অর্থনীতিকে জোরদার করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী। এ সময় 3,578 মৎস্য চাষিকেও দেওয়া হয় 3,95,00,000 টাকা। পরিবেশ দূষণ রোধে বেশি বেশি করে ফলদ এবং বনজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মহানগর যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। ধনী দেশগুলোর
অতিমাত্রায় কার্বন নিরসনের কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা দেবাশিস পাল দেবু সহ স্থানীয়রা। অনুষ্ঠানে 10,000 ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়। চট্টগ্রামের চন্দনায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিত পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় একটি প্রভাবশালী মহল পূর্বশত্রুতার জের ধরে হামিদা আক্তার, আব্দুল হাকিম, বোন নাজমুন আক্তার, ফারজানা আক্তার সহ পরিবারের সদস্যদের নানাভাবে নির্যাতন করে। এই ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছে না বলে জানায় ভুক্তভোগীরা। এরই সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লকডাউনে ফেরিঘাট জনারণ্য মানা হচ্ছে না নির্দেশনা, 16 জেলায় আরও 74 জনের মৃত্যু। প্রশ্নপত্র প্রস্তুত, কেন্দ্র চূড়ান্ত, এসএসসি পরীক্ষার দিনক্ষণ অনিশ্চিত। মগবাজারে ঘটনা নাশকতা নয়, গ্যাস জমে বিস্ফোরণ, বলছেন আইজিপি, ভবন পরিত্যক্ত ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।